তাহলে রাতারাতি ডক্টর মোহাম্মদ ইউনূস এই কয়েক মাস যাবত নিজের যে বিভিন্ন সেক্টরগুলোতে অদক্ষ উপদেষ্টাদের কারণে যে সমালোচনার মুখে পড়েছেন এগুলো সব কেটে যাবে। বাংলাদেশ রাতারাতি অনেক ঝামেলা থেকেও মুক্ত হবে। দর্শক খেয়াল আছে নিশ্চয়ই, টোটালি ভারতের যে খেলার ছকটা ছিল সেখানে পানি ঢেলে দিয়েছে। এখন ভারত কি বলবে? আপনি যে কোনো রাজনৈতিক দল করার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপছন্দ করতে পারেন, কিন্তু আজকে তিনি যেই কর্মটা করেছেন প্রত্যেকটা বাংলাদেশি, আপনি যেই দলই করেন এরপর যদি বিষয়টা আপনি খুশি হইতে না পারেন তাহলে বুঝতে হবে আপনার কাছে দেশ বড় না, দল বড়। দুটো সুসংবাদ আপনাদেরকে বলবো, দুটো সুসংবাদ আপনারা জানাবেন এই সুসংবাদ দুটো কেমন লাগলো। একটা সুসংবাদ হলো, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বুড়ো আঙ্গুল দেখিয়েছিলেন ভারতকে। বাংলাদেশের সীমানায় তাদের কাঁটাতারের বেড়া দেওয়ার আগে 7 গ্লাস পানি খেতে হবে। মানে এইসব ঘটনা ঘটতেছে যেসব সীমান্তে, এখানে ব্রাহ্মণবাড়িয়ার আমাদের কিছু সৈন্য নিয়োগ দেওয়া উচিত। এখানে দিতে হবে নিয়োগ, আমার মনে হইতেছে কেন যেন। যদিও বাংলাদেশের সব অঞ্চলের মানুষ ইন্ডিয়ার প্রশ্নে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সাহসী হয়ে যায়। ভারত সরকারের একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছিল বাংলাদেশকে, কিন্তু বাংলাদেশ সেখানে যাচ্ছে না। এটা নিয়ে অনেকটা বেশ তীর্যকভাবে তারা সংবাদ প্রচার করছে। আগে যেমন একেবারে কুত্তার মতন ছুটে যেত, সেই দিন আছে। শেখ হাসিনার কন্যা টিউলিপ চুরিতে ধরা পড়েছেন, চুরি বা ডাকাতি আমরা যাই বলি না কেন, ধরা পড়েছেন মেঘনা চাইতেই জল। এটা ইনফ্যাক্ট এর আগে নিশ্চয়ই আমাদের প্রধান উপদেষ্টা করেছেন, কিন্তু দেখে খুব ভালো লাগলো যে প্রধান উপদেষ্টা অত্যন্ত কঠোর ভাষায় ওই শেখ পরিবারের টিউলিপের প্রতি কঠোর ভাষায় কিছু কথা বলেছেন। বিএনপিকে কঠিন জবাব দিয়ে সিলেটে এসে ডক্টর মিজানুর রহমান আজহারী কিছু সাফ কথা জাতিকে জানিয়ে দিলেন। চমৎকার, খুবই ভালো লেগেছে। আমি মিজানুর রহমান আজহারীর প্রতি ইমপ্রেসড। প্রশ্ন হলো, আজহারীকে কারা বিতর্কিত করতে চাইছেন এবং কেন বিতর্কিত করতে চাইছেন, বা আজহারীকে এর আগে কারা বেশ সাড়া করেছিল, পরবর্তীতে নতুন করে আজহারীকে নিয়ে এত আলোচনা কারা করছেন, বা তাকে কেন এই বিব্রতকর অবস্থার মধ্যে ফেলতে চাইছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে সকল ভিডিও ফুটেজগুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঘটনা যদি সত্য হয় তবে আমরা আশা করি সত্যই নিশ্চয়ই। তাহলে রাতারাতি ডক্টর মোহাম্মদ ইউনূস এই কয়েক মাস যাবত নিজের যে বিভিন্ন সেক্টরগুলোতে অদক্ষ উপদেষ্টাদের কারণে যে সমালোচনার মুখে পড়েছেন এগুলো সব কেটে যাবে। বাংলাদেশ রাতারাতি অনেক ঝামেলা থেকেও মুক্ত হবে। দর্শক খেয়াল আছে নিশ্চয়ই, বাংলাদেশ থেকে প্রায় কয়েক লক্ষ কোটি টাকা বিভিন্ন সময় আমরা গণমাধ্যমে দেখি বা সরকারের এই প্রেস উইং থেকে বলা হয়ে থাকে পাচার হয়ে গেছে। ইভেন আওয়ামী লীগ সরকারের সময় খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছিল, আমাদের রিজার্ভ চুরি। এই রিজার্ভ চুরি তদন্ত প্রতিবেদন এখনো আলোর মুখ দেখে নাই, তবে আমরা আশা করি এই সরকারের আমলে রিজার্ভ চুরি তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখবে। আর অফকোর্স এটার সাথে কারা জড়িত কে কে থাকতে পারে মানুষ আজ করতে পারে। তবে মজার বিষয় হচ্ছে আমাদের এই রিজার্ভ চুরি করে যেই টাকাটা নিয়ে যাওয়া হয়েছিল সেই টাকাটা ফেরত নিয়ে যে নানান ঘটনা টটনা আলোচনা সন্দেহ চলছিল। আবার কেউ কেউ বলছিল আওয়ামী লীগ সরকারের সময় যে রিজার্ভের টাকা চুরির টাকাটা ফিরে দিলে এটাও মাইরা দিবে, এরকম কিন্তু একটা শঙ্কা ছিল। বাট আজকে আমরা শুনছি হঠাৎ করে আমাদের বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর আছেন আহসান এইচ মনসুর, তিনি বলছেন রিজার্ভ থেকে চুরি হওয়া যে টাকাটা ছিল সেই টাকাটার 80% সরকার নাকি ফিরিয়ে নিয়ে আসছে। মাশাআল্লাহ, কবে নিয়ে আসলো এটা আমরা জানি না। তবে তিনি বলছেন যে গতকালকে রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে এই কথা বলছেন। তিনি বলছেন সাইবার হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া যে রিজার্ভের টাকাটা চলে গিয়েছিল সেটার 80% ফিরিয়ে এনেছে সরকার এবং বাকিটা আদায়ে মামলা চলছে। মামলা জিতে বাকি অর্থ ফেরানো সম্ভব। তিনি বলছেন যে আপনার চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানে বিদেশে পাচার করেছে প্রায় $20 বিলিয়ন। পাচারকৃত যেসব অর্থ আছে, তো এদেশ থেকে গত 15 বছরে সর্বোচ্চ পরিমাণ টাকা পাচার করছে অবশ্যই আওয়ামী লীগের বিভিন্ন বড় নেতারা, পাশাপাশি সরকারের প্রশাসনে থাকা বিভিন্ন আমলারা কামলারা অনেকেই তারা কিন্তু এদেশ থেকে টাকা পাচার করে বিদেশে বাড়ি গাড়ি এসেই তারা করছে। এখন অনেকের সেকেন্ড হোম, এই যে ডিবি হারুনেরও সেকেন্ড হোম আমরা শুনতাম আমেরিকা, এখন তো শুনছি যে তিনি আমেরিকাতে নাকি আছেন। অনেক মন্ত্রী এমপি দেশ থেকে টাকা পাচার করছে। তো বলছেন যে পাচারকৃত সেই সব অর্থ নাকি উদ্ধারের জন্য কাজও চলতেছে, বিদেশিরা সহযোগিতা করতেছেন ওই টাকাগুলো এদেশ থেকে আবার বাংলাদেশে ফিরে আনবে। তবে আসলে কতটুকু পারবে, যেহেতু 80% নিয়ে আসছে রিজার্ভের, বাকিটা নিশ্চয়ই পারবে। তিনি বলছেন পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে FBI এবং অন্য সংস্থাগুলোর সাথে ইউনূস সরকার যোগাযোগ রাখছে এবং কি আলাপও করছে। ইভেন ওইসব দেশগুলোতে সরকারের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হচ্ছে। কথার কথা এখন আমাদের অনেকে ভাবতে পারে আমরা তো আমেরিকা চলে আসছি, আমাদের আর কে ধরবে, কানাডা চলে আসছি, আমাদের আর কে ধরবে। কিন্তু সরকার বলছে ওই দেশে আপনি যে দেশে সিটিজেন নিচ্ছেন সেই দেশে আপনাকে ধরার জন্য সরকার, বাংলাদেশ সরকার আইনজীবী নিয়োগ করবে, আপনার বিরুদ্ধে মামলা করবে যে আপনি এই টাকাগুলো বাংলাদেশ থেকে মানি লন্ডারিং করছেন। আর এছাড়াও তিনি আপনার
আমাদের রেমিটেন্সের এখানে নানান বক্তব্য দিয়েছেন। তারপর এখানে কি বলা হয় যে আমরা যদি দেখি এখানে একটু তথ্য দিয়েছেন যে দেশ থেকে এই মুহূর্তে সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও রেমিটেন্স প্রবাহ স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অবশ্যই প্রবাসীরা এখন টাকা পয়সা পাঠাচ্ছে, তবে আমরা মনে করি এটা যদি সরকার আদৌ করতে পারে, এখন 80% কবে আসলো, কিভাবে আনলো, এগুলো সম্পর্কে আমি জানি না। আমার হয়তো নিউজে চোখ পড়ে নাই, নাকি আসলে আমরা নিউজই পাই নাই, দুইটার একটা হয়েছে। যদি আমার নিউজে চোখ না পড়ে থাকে কোনো সমস্যা নেই, তবে জাতির সামনে প্রকাশ করা উচিত ওই রিজার্ভ চুরির 80% টাকা কবে, কত তারিখে আমরা পাইলাম। এটা আওয়ামী লীগ সরকারের সময় আসলো, নাকি ডক্টর ইউনূসের সরকার এই টাকাটা রিটার্ন আনলো? এই মামলাগুলো কি ওই সরকারের চলমান মামলা নাকি এই সরকারের চলমান মামলা? এগুলো কিন্তু একটা ইস্যু আছে। সো আমরা চাই বিষয়গুলো পরিষ্কারভাবে জাতির সামনে আসুক। ইউনূস সরকার যেটা ভালো কাজ করতেছে সেটার প্রশংসা অবশ্যই করতে হবে, আর যেখানে উপদেষ্টাদের অদক্ষতা আছে সেটারও সমালোচনা করতে হবে, কারণ ক্ষমতাকে প্রশ্ন করাই আমাদের কাজ। দুটো সুসংবাদ আপনাদেরকে বলবো, দুটো সুসংবাদ আপনারা জানাবেন এই সুসংবাদ দুটো কেমন লাগলো। একটা সুসংবাদ হলো সুইডেন দূতাবাসে সেনজেন ভিসার আবেদন অ্যাপয়েন্টমেন্ট। এই কাজটা আগে ভারত থেকে করতে হতো, আমাদের বাংলাদেশিদেরকে ভারতে গিয়ে অপেক্ষা করতে হতো এবং সেখান থেকে অ্যাপ্রুভ হতো। ডক্টর ইউনূস সরকারের সফলতার মধ্যে এটা অন্যতম সফলতা যে এইটা আর ভারতে যেতে হবে না। যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে 41.6% প্রবৃদ্ধি বাংলাদেশের, ঠিক আছে। এটা আমরা একটু দেখবেন, জুম বাংলায় এই নিউজটা এসেছে। যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে 41.6% বৃদ্ধি বাংলাদেশের। আমরা দেখি 2024 সালের নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে। মানে এটা আগের বছরের একই সময়ের চেয়ে বেশি বেড়েছে। বিষয়টা এরকম না যে আগে 2 মাসের তুলনায় বেড়েছে, 2 মাস আগে তো অস্থিরতা ছিল। বিষয় হলো 2024 সালের নভেম্বর মাসে বাংলাদেশের যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে। এই সময়ের মধ্যে পোশাক রপ্তানিতে 41.6% প্রবৃদ্ধি হয়েছে। আমরা যেই ক্রমবর্ধমান উন্নয়নের গল্প শুনছিলাম, বেসিক্যালি এটা ছিল না। 2024 7 জানুয়ারি যে নির্বাচন, ওই নির্বাচনের আগেই পোশাক খাতে ধস নামে, ব্যাপক ধস নামে বাংলাদেশের রাজনৈতিক অবনমনের ফলে। হ্যাঁ, সেটা গত বছরের নভেম্বরের চেয়ে 2023-এর নভেম্বরের চেয়ে 2024-এর নভেম্বর ডিসেম্বর 41.6% প্রবৃদ্ধি, ঠিক আছে। সুতরাং আমরা যে অস্থিতিশীলতা দেখেছিলাম সেখান থেকে কিন্তু এটা বেশ রিকভার করে অনেকখানি ভালো করেছে। ভারতীয় ষড়যন্ত্র, আমাদের গার্মেন্টস অস্থিরতা, অনেকগুলো বিষয় রয়েছে। তো ন্যায় বিচার এবং সুশাসনের দিকে যদি বাংলাদেশ যায়, গণতন্ত্রের দিকে যদি বাংলাদেশ ধাবিত হয়, তাহলে এই প্রোগ্রেসটা আরও অনেক গুণ বাড়বে। প্রথম যে জিনিসটা দরকার, মাথা উঁচু করে দাঁড়ানো। আমাদের অনেক বিকল্প আছে। ভারতীয় ব্যবসায়ীরা তাদের এই কার্গো বিমান ব্যবহারের ক্ষেত্রে অনেকগুলো ঝামেলা সৃষ্টি করছে না। পরে আমরা কোন দিক দেখেছি, আমরা মালদ্বীপ দিয়ে বাইপাস ব্যবহার করেছি। মিজানুর রহমান আজহারী যখন বক্তব্য রাখেন, ঠিক অগ্রভাগে একটা গ্রুপ সেখানে জড়ো হয় দর্শক হিসেবে বা তার শ্রোতা হিসেবে, এবং মাহফিলে পুরো সময়টা তারা একরকম থাকে। যখনই আজহারী মঞ্চে ওঠেন তখন তারা হট্টগোল পাকানো শুরু করে, এবং এই হট্টগোলের মাধ্যমে মাহফিলের মঞ্চটাকে তারা একটা বাজারে তৈরি করেন এবং আজহারী যাতে সুষ্ঠুভাবে ওয়াজ করতে না পারেন এই চেষ্টা করা হয়। এটি আমার না, এটি যারা আয়োজক বা যারা দর্শক তাদেরই বক্তব্য। যেহেতু মিজানুর রহমান আজহারীর সাথে আমি যশোরে আদ্দিন সাকিনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণের ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলাম, তার স্টেজে আমি উপস্থিত ছিলাম, একদম কাছ থেকে আমি পুরো ওয়াজ শুনেছি, পুরো ব্যবস্থাপনা দেখেছি এবং তার সাথে থেকেছি, তার সাথে দীর্ঘ সময় আলাপ চালিতা হয়েছে, সব বিষয়ে আমরা কথা বলেছি, একদম ঘনিষ্ঠভাবে তার থেকে অনেক কিছু জেনেছি। আজহারী এই সময় সবচেয়ে বুদ্ধিমান প্রজ্ঞাবান একজন বক্তা। তিনি যেচে খুব বেশি কথা বলেন না, পরনিন্দা করেন না, কাউকে নিয়ে সমালোচনা করেন না। আমি যখন তাকে প্রশ্ন করলাম যে এই হট্টগোলগুলো কারা করছে বা কেন করছে, তিনি উত্তর দেননি। তখন আমি তাকে বললাম যে এটা কি পরিকল্পিত হতে পারে? তিনি হেসে দিলেন। তার হাসার উত্তরে বুঝলাম যে তিনি হয়তো এমন কিছু ইঙ্গিত করছেন। দেখেন, সিলেটে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে। প্রবাস থেকে কিছু অ্যাক্টিভিস্ট তারা প্রচার করছেন যে 50,000 40,000-এর মতো মানুষ, এটা নাকি আজহারী মিথ্যাচার করছে, 5 লক্ষ মানুষ, 6 লক্ষ মানুষ, 10 লক্ষ এরকম বলছে। আমার প্রশ্ন হলো, আদ্দিন সাকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সে মঞ্চে আমি ছিলাম, কোনো প্রবাসী বা দূর থেকে কেউ দেখেনি, দেখেছি আমরা যারা মাঠে উপস্থিত ছিলাম, এবং সেখানে কত মানুষ হয়েছে কম বেশি আমাদের একটা ধারণা তৈরি হয়েছে, আমরা জানি। সিলেটে যারা ছিলেন তারাও বলছেন যে এখানে কয়েক লক্ষ মানুষ উপস্থিত ছিলেন, কিন্তু যারা তাকে নিয়ে সমালোচনা করছেন তারা বলছেন কি 40,000 50,000 মানুষ ছিলেন। তারা কিন্তু দূরে বসে আছেন, কেউ লন্ডনে, কেউ আমেরিকা, কেউ অন্যান্য দেশে বসে আছে। তার মানে আমরা এটুকু বুঝতেছি যে তারা আজহারীকে খাটো করার জন্য এই বিতর্কগুলো সৃষ্টি করছেন। নাম্বার 2, বাংলাদেশের এত বক্তা এত বক্তব্য দেন, এত ভুলভাল বলেন, কোনোদিন কাউকে নিয়ে আলোচনা হয় না। মিজানুর রহমান আজহারী যখন কোনো একটা বক্তব্য দিতে গিয়ে কোনো ইশারা শব্দ ব্যবহার করেন, এটা আরবিতে বলে ইসমে ইশারা, এরকম অনেক ব্যাপার থাকে,
তো ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ ব্যবহার করেন, কোনো অলংকার শব্দ ব্যবহার করেন, এটা নিয়ে আমাদের অনেক আলেমরা বিতর্ক সৃষ্টি করেন। কারণটা কি? যে আজহারীর জনপ্রিয়তা আলেম সমাজের মধ্যে একটা হিংসা জড়িয়ে পড়ে মরে। কারণটা কি? প্রত্যেকে চায় নিজেকে শ্রেষ্ঠ বানাতে। আমাদের দায়ীরা তারা যদি কোরআন এবং হাদিসের বক্তব্য রাখেন এবং আল্লাহর উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে কাজ করেন বা আল্লাহর বিধানকে সমাজে প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠার জন্য কাজ করেন, তাদের মধ্যে হিংসাগুলো একেবারে উচিত না। কিন্তু আমাদের আলেমদের মধ্যে হিংসা আছে। গত 5 বছর আজহারী বাংলাদেশে ওয়াজ করতে পারেনি, তাকে ওপারের একটি দেশ এবং বাংলাদেশের সরকার দেশ ছাড়া করেছে। এটা নিয়ে অনেকে সমালোচনা করছেন যে আজহারী যদি এত সাহসী হতো কেন তিনি দেশ ছেড়েছেন। এই বাংলাদেশ থেকে কিন্তু অনেকে দেশ ছেড়েছেন, 15-18 বছর অনেকে দেশে ফেরেননি। এই যে বিতর্কগুলো তৈরি হয়, তখন হয় কি ওই দিকে আবার বিতর্কটা ছড়িয়ে যায়। এটা পরিকল্পিত বিতর্ক, কিন্তু শেষ পর্যন্ত ক্ষতিটা হয় আমাদের নিজেদের। তো আজহারীকে নিয়ে এত আলোচনা সমালোচনার কারণটা কি আসলে? আজহারী যে বক্তব্যটা দিয়েছিলেন, একদল খেয়েছে এত বছর, আরেকটা দল খাওয়ার জন্য রেডি হচ্ছে। এবং গতকালকে সিলেটে আজহারী এটা ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, আমি তো কোনো দলের কথা বলি, কোরআনের দায়ী হিসেবে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমার অধিকার আছে এই রাষ্ট্র নিয়ে কথা বলার। কিন্তু একদল বলে দিলেন তিনি ধর্মীয় ব্যক্তি, তিনি কেন রাজনীতির কথা বলবেন? মানে এই লোকগুলোর কথা শুনলে মাঝে মাঝে হাসিও পায়, কান্নাও পায়। আমার রাসূল ছিলেন সবচেয়ে বড় রাজনীতিবিদ। তিনি শুধু ধর্ম প্রচারক ছিলেন না, তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, তিনি গোয়েন্দা ব্যবস্থা চালু করেছিলেন, তিনি কূটনীতি, আমরা যেটাকে বলি পররাষ্ট্রনীতি, তিনি তৈরি করেছিলেন। একটা রাষ্ট্র প্রতিষ্ঠার যতগুলো দিক থাকে সবগুলো আমার রাসূল করেছিলেন। কিন্তু আমাদের এই লোকগুলো যারা এখনো কোরআন শুদ্ধ করে পড়তে পারেনি, যারা সন্ধ্যার পর ক্লাবে গিয়ে এখনো মদ পান করেন, যারা 5 ওয়াক্ত নামাজ দূরে থাক, ঈদের নামাজটি সঠিকভাবে পড়তে পারেন না, সেই সব ব্যক্তিরা এসে এখন আমাদের ধর্মগুরুদের বা স্কলারদের তাদেরকে ইসলাম শেখাচ্ছে। মানে বাংলাদেশে একটা মুসলিম রাষ্ট্র আমরা এটা বলি, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে হীনমন্যতা বা আমাদের শিক্ষার যে অভাব, এটা রন্ধে রন্ধে বোঝা যায়। কিরকম? যে লোক নিজে কোরআনটাই ঠিক মতো করতে পারে না শুদ্ধ করে, যে লোক জীবনে পূর্ণাঙ্গ কোরআনটা একবার অর্থ সহ পড়েনি, সেই লোক বলছেন কেন ধর্মীয় বক্তারা রাজনীতি নিয়ে কথা বলবে? রাজনীতির কথা তোমার রাসূল বলে গেছেন বাবা। রাজনীতি তো আমার কোরআনের প্রতিটি পাতায় পাতায় ছড়িয়ে আছে। আমাদের ধর্মগুরুরা, ইসলামিক স্কলাররা রাজনীতির কথা বলেন। কোন রাজনীতির কথা? যে রাজনীতির মাধ্যমে আল্লাহ রাসূলের বিধান সমূহ সমাজে প্রতিষ্ঠিত হবে, যে বিধান আমার আল্লাহ রাসূলকে দিয়ে গেছেন কোরআনের মাধ্যমে। আর তথাকথিত রাজনীতির বিষয়টি হলো তারা মানুষ মতবাদী শিক্ষাকে, দীক্ষাকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। পার্থক্য হলো দুটো। বেসিক্যালি এরাও জানেন যে মসজিদ হলো সবচেয়ে বড় রাজনীতির জায়গা, আর সেই রাজনীতিটা কি? সমাজে খেলাফত প্রতিষ্ঠা, আল্লাহর আইন, সৎলোকের শাসন। তারা আসলে বুঝে শুনে, মানে একদল বুঝে শুনেই বিতর্ক ছড়িয়ে দেন। কারণ ওই বুঝে শুনে লোকগুলো চান যে মূর্খরা তাদের পাতা ফাঁদে পা দেয়। তারা মূলত চাইছেন এই ব্যক্তিদেরকে বিতর্কিত করতে। যেহেতু আমাদের দেশে অশিক্ষিতের সংখ্যাটা অনেক বেশি, তারা বলবে হ্যাঁ হুজুরা তো নামাজ পড়াবেন, হুজুরা তো তাফসীর করবেন, কেন রাজনীতির কথা বলবেন? এই বিতর্কটা তারা তৈরি করতে চায়। তারা কিন্তু বোঝেন যে ইসলামের রাজনীতি বৈধ বা ইসলাম রাজনীতিকে সমর্থন করে, তবে তথাকথিত রাজনীতি না, চাঁদাবাজির রাজনীতি না, হত্যা গুম খুনের রাজনীতি না। ইসলাম মানুষের জন্য বা একটা সমাজকে আল্লাহর নির্দেশিত পথে আনার জন্য রাজনীতি করে। তো যারা মিজানুর রহমান আজহারীকে নিয়ে বিতর্ক তৈরি করছেন, তার ওয়াজ মাহফিলকে বানচাল করার চেষ্টা করছেন, আবার প্রচার করছেন যে সিলেটের মানুষ আজহারীকে অপমান করেছে, একবার নিজেকে আয়নায় দেখুন, আপনি নিজেকে মুসলমান দাবি করার ক্ষমতা রাখেন কিনা। মুসলমান দাবির অর্থ এই না 5 ওয়াক্ত নামাজের মাধ্যমেই শেষ। মুসলমানদের অনেকগুলো দায়িত্ব থাকে। একজন মুসলমানকে পৃথিবীতে পাঠানো হয়েছে আল্লাহর আইনকে এবং সৎলোকের শাসনকে প্রতিষ্ঠা করার জন্য। আপনারা যারা চাঁদাবাজদের প্রতিষ্ঠিত করতে চান, আপনারা যারা লুটেরাদেরকে আবারও সমাজের নেতৃত্বে আনতে চান, আপনাদের গাছ জ্বলবে আজহারীদের বক্তব্যে। আজহারী এই দেশের সম্পদ। আজহারী জামাতের প্রোডাক্ট নয়, বিএনপির প্রোডাক্ট নয়, আওয়ামী লীগের প্রোডাক্ট নয়। আসলে আমরা আজহারীকে ওন করতে শিখি। আমরা আজহারীকে একটা দলে বিভক্ত করে সেই দলটাকে লাভবান করছি। কারণ কি জানেন? আপনি যখন ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন আজহারীর বিরুদ্ধে, আপনার পোস্টটা হয়তো 1000-2000 লোক দেখছে, এর মধ্যে 90% হাসির রিয়েক্ট দিচ্ছে। তো সেই নিন্দুকদের বলবো, মিজানুর রহমান আজহারীর মঞ্চের ধারে কাছে আপনি আসতে পারেন কিনা দেখেন তো। নিজেকে যত বড় সেলিব্রিটি ভাবছেন আপনি তত বড় নন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন। ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।